আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরো একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ে আমাদের 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া ছিল। আমরা ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের দুটি পার্থক্য লিখো। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এদের মধ্যে আসলে পার্থক্যটা কি, তাই না? দেখো, আমরা এটা সবাই জানি যে আমরা লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা, অর্থাৎ একটা লেনদেন সংগঠিত হওয়ার পরে ওই লেনদেন থেকে আমি কতদিন সুবিধা পাবো, এই কতদিন সুবিধা পাবো এই চিন্তা থেকে আমি আসলে লেনদেনকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আবার খেয়াল করে দেখো, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। একটু ভালো মতো খেয়াল করে দেখবা যে মূলধন জাতীয় লেনদেন আমার যেই সকল লেনদেন একবার সংগঠিত হওয়ার পরে ওই লেনদেনের উপযোগিতা, ওই লেনদেনের কার্যকারিতা অথবা ওই লেনদেনের একটা প্রভাব, সেটা আমার ব্যবসায়ে 1 বছরেরও অধিক সময়ের জন্য থাকে, তাকে আমরা বলি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। কি জাতীয় লেনদেন? মূলধন জাতীয় লেনদেন। আর যে সকল লেনদেন একবার সংগঠিত হওয়ার পরে ওইটার মেয়াদ আসলে 1 বছর থাকে না, 1 বছরের আগেই ওই লেনদেনের মেয়াদ, উপযোগিতা বা কার্যকারিতাটা শেষ হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তো মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এদের মেয়াদের দিক থেকে। মেয়াদের দিক থেকে কি, একটা মূলধন জাতীয় লেনদেন থেকে আমরা দীর্ঘ মেয়াদে সুবিধা পাই। সাধারণত 1 বছরেরও অধিক সময়ের জন্য আমরা মূলধন জাতীয় লেনদেন থেকে সুবিধা পাই। আর মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে আমরা আসলে 1 বছরেরও বেশি সময় সুবিধা পাই না, 1 বছরের অনেক আগেই ওই লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতাটা নিঃশেষিত হয়ে যায় বা কার্যকারিতাটা শেষ হয়ে যায়। তো মেয়াদের দিক থেকে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি, লেনদেন হতে দীর্ঘ সুবিধা পাওয়া যায়, আর মুনাফা জাতীয়র ক্ষেত্রে লেনদেন হতে স্বল্প মেয়াদি সুবিধা পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কারণ বলতে পারি টাকার অঙ্ক। সেটা হচ্ছে কি, একটা মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কটা তুলনামূলক বড় হয়, মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কটা তুলনামূলক ছোট হয়। এখানে তুমি টাকার অঙ্ক না বলে তুমি চাইলে এইটাও বলতে পারতা যে একটা দীর্ঘমেয়াদী লেনদেন, একটা মূলধন জাতীয় লেনদেন, এটা অনিয়মিতভাবে সংগঠিত হয়, অর্থাৎ এটা বারবার সংগঠিত হয় না, অনেক পরে পরে সংগঠিত, অনেক ব্রেক দিয়ে দিয়ে সংগঠিত হয়। আর মুনাফা জাতীয় লেনদেন, এটা খুব কন্টিনিউয়াসলি এই লেনদেনগুলো সংগঠিত হয়। তুমি চাইলে এটাও কিন্তু বলতে পারতা। ওকে, তাহলে আমাদের কাছে যেহেতু দুইটা পার্থক্য চাইছে, আমরা দুইটা পার্থক্য দিলাম। আমি আশা করি তোমরা পার্থক্যগুলো বুঝেছো। এছাড়াও এই পার্থক্যগুলোই তোমাকে লিখতে হবে এমন না, তুমি পাঠ্য বইতে দেখবো অনেকগুলো পার্থক্য বলা আছে, এর মধ্য থেকে তুমি চাইলে তোমার মতো করে একটা পার্থক্য কিন্তু দিয়ে দিতে পারবা। আমরা 2 নম্বর প্রশ্নে যেতে চাই। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে দেখো, বলেছে উদাহরণ সহ। এই 2 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাই দেখো, বলা আছে উদাহরণ সহ মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের সম্পর্ক ব্যাখ্যা করো। মূলধন জাতীয় প্রাপ্তি, ভাইয়া মূলধন জাতীয় লেখা আছে মানে আমরা এটাই বুঝতে পারছি যে এই লেনদেন থেকে যেই উপযোগিতা বা কার্যকারিতাটা হবে সেটা 1 বছরেরও অধিক সময়ের জন্য হবে, 1 বছরেরও বেশি সময়ের জন্য আমরা আসলে এই জায়গা থেকে একটা সুবিধা পাবো বা সুবিধা দিব। বলা আছে মূলধন জাতীয় প্রাপ্তি। প্রাপ্তি মানে রিসিপ্ট, আমি টাকা পাইছি এমন জিনিসকে আমি বলি প্রাপ্তি। আমি পাইছি এমন জিনিসগুলোকে আমি কি বলি? প্রাপ্তি বলি। মূলধন জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে আমি টাকা পাইছি, এমন কোনো একটা জায়গা থেকে টাকা পাইছি যেই জায়গা থেকে অনেক দিন পর পরে টাকা পাওয়া যায়, অনেক দিন পর পর টাকা পাওয়া যায়, তাই না? এবং মূলধন জাতীয় আয়, এই দুইটার মধ্যে আমাকে
পার্থক্য বাইর করতে বলছে বা এই দুইটার মধ্যে আমাকে একটা সম্পর্ক বের করতে বলছে, তাই না? মনে রাখবো সাধারণত আমি 1 বছরেরও অধিক সময়ের জন্য কোনো জায়গা থেকে যদি টাকা পাই সেটা আমার জন্য প্রাপ্তি। আমি সাধারণত 1 বছরেরও অধিক সময়ের জন্য কোনো জায়গা থেকে যদি টাকা পাই সেটা আমার জন্য প্রাপ্তি। কথা কি বুঝাইতে পারছি? আমি 1 বছরেরও অধিক সময়ের জন্য কোনো একটা জায়গা থেকে যদি টাকা পাই সেটা আমার জন্য প্রাপ্তি। এখন মনে করো যে আমি একটা যন্ত্রপাতি বিক্রি করলাম বা আমি একটা আসবাবপত্র বিক্রি করলাম। আসবাবপত্র, আমি একটা আসবাবপত্র বিক্রি করলাম ফর এক্সাম্পল 2 লক্ষ টাকা। এই যে আমি আসবাবপত্র বিক্রি করে 2 লক্ষ টাকা পাইছি, আসবাবপত্র আমার ব্যবসায়ের একটা সম্পদ, আমি সম্পত্তি বিক্রি করে টাকা পাইলে সেটা আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। আমি টাকা পাইছি, আমি টাকা পাইছি, তাই না? তাহলে এটা আমার জন্য নিঃসন্দেহে এটা আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এটা আমার জন্য নিঃসন্দেহে একটা মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ আমি টাকা পাইছি, আমি টাকা পাইছি। আচ্ছা, ভালো কথা। এখন মনে করো যে যেই আসবাবপত্রটা আমি বিক্রি করছি ওটার অ্যাকচুয়াল বাজার মূল্য ছিল 80,000 টাকা, 1,80,000। তার মানে এটা বিক্রি করে আমার লাভ হয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকার নাম হচ্ছে মূলধন জাতীয় আয়। আবারও খেয়াল করো, এই 20,000 টাকা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। তার মানে সম্পত্তিটা বিক্রি করে আমার যতটুকু অংশ লাভ হইল বা মুনাফা হইল, ওই লাভ বা মুনাফার অংশটুকুকে আমি বলছি কি আমার জন্য আয়, মূলধন জাতীয় আয়। কথা কি বোঝা গেছে ভাইয়া? আমরা একটু এই জায়গায় দেখি। দেখো, যে সকল প্রাপ্তি ব্যবসায় নগদ অর্থ বৃদ্ধি করে, নিয়মিত নয়, টাকার অঙ্ক পরিমাণ বড়, টাকার পরিমাণ বড় এবং দীর্ঘমেয়াদে অর্থাৎ 1 বছরের অধিক সময় সুবিধা পাওয়া যায়, সে সকল প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত স্থায়ী সম্পদ বিক্রি, ঋণ গ্রহণ বা ব্যবসায়ে মূলধন বিনিয়োগের মাধ্যমে হয়। অন্যদিকে মূলধন জাতীয় প্রাপ্তি হতে যে অংশটুকু লাভ বা মুনাফা হয় তাই মূলধন জাতীয় আয়। যেটুকু অংশ আমার জন্য লাভ বা মুনাফা হয় তাই আমার জন্য কি, সেটাই আমার জন্য মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় প্রতি বছর হয় না, অর্থাৎ এটা আমার জন্য একটা অনিয়মিত। উদাহরণটা আমরা একটু পড়ি। ধরা যাক একটি আসবাবপত্র 1 লক্ষ টাকায় ক্রয় করে 1,10,000 টাকায় বিক্রয় করা হলো। এখানে পুরো 1 লক্ষ টাকা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এই পুরো 1 লক্ষ টাকা হলো আমার জন্য কি 1 লক্ষ না, এখানে পুরো 1,10,000 টাকা। 1,10,000 টাকা হলো মূলধন জাতীয় প্রাপ্তি, কিন্তু এর মধ্যে 10,000 টাকা যে অতিরিক্ত, কারণ আমি কিনছিলাম 1 লাখ টাকা দিয়ে, বিক্রি করছি 1,10,000 টাকায়। তবে 10,000 টাকা যে অতিরিক্ত টাকা এটা আমার জন্য লাভ, এবং যেটা আমার জন্য লাভ সেটাকে আমি বলতেছি মূলধন জাতীয় আয়। যেটা আমার জন্য লাভ সেটাকে আমি বলতেছি মুনাফা, মূলধন জাতীয় আয়। তাহলে ভাইয়া মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় এই দুটার মধ্যে যে কি সম্পর্ক, এই জিনিসটা আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এরপরের প্রশ্নটা আমরা চলে যাব, প্রশ্ন নাম্বার 3। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি। বলা আছে উদাহরণ সহ মুনাফা জাতীয় প্রদান ও খরচের মধ্যে খরচের সম্পর্ক ব্যাখ্যা করো। ভাইয়া দেখো, প্রদান মানে হচ্ছে আমি যতটুকু টাকা দিয়ে দিয়েছি। দেখো, মুনাফা জাতীয় প্রদান বলতেছে কিন্তু মূলধন জাতীয় না, মুনাফা জাতীয় প্রদান ও খরচের সম্পর্ক। মনে রাখবা, আমি যতটুকু টাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার জন্য প্রদান। আমি যতটুকু টাকা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার জন্য প্রদান। আবারও বলছি, আমি যতটুকু টাকা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার জন্য প্রদান। আমি যতটুকু টাকা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার জন্য প্রদান। যতটুকু টাকা আমি চলতি বছর অথবা চলতি মাসের জন্য প্রদান করতেছি ওইটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় খরচ। ভাইয়া আমি টাকা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার জন্য প্রদান। টাকাটা যদি আমি স্বল্প সময়ের জন্য দেই, কম মেয়াদের জন্য দেই, তাহলে এটা মুনাফা জাতীয় প্রদান। তাহলে ওইটা আমার জন্য কি মুনাফা জাতীয় প্রদান। এবং আমি এমন কোনো জায়গায় টাকা দিলাম যেই টাকার মধ্যে যতটুকু অংশ, মনে করো হচ্ছে আমি
টাকা দিলাম, মনে করো যে একসাথে আমি ভাড়া দিয়ে দিলাম, ভাড়া প্রদান, মনে করো যে 2026 সাল 2027 সাল, 2 বছরের ভাড়ার টাকা আমি দিয়ে দিছি 20,000 টাকা। তাহলে এটা আমার জন্য মুনাফা জাতীয় প্রদান, কারণ ভাড়া একটা মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় প্রদান কত টাকা? 20,000 টাকা। এই 20,000 টাকা থেকে চলতি বছরের ভাড়া কত টাকা? এই 20,000 টাকার মধ্যে চলতি বছরের ভাড়া কত? 20,000 টাকার মধ্যে ভাইয়া চলতি বছরের ভাড়া হচ্ছে 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। এই 10,000 টাকা আমার জন্য কি? মুনাফা জাতীয় ব্যয়। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এখানে একটু খেয়াল করে দেখি আমরা যে মুনাফা জাতীয় প্রদান ও খরচ ব্যবসায়িক দৈনন্দিন পরিচালনার সাথে যুক্ত। কোনো নির্দিষ্ট হিসাব বছরে দৈনন্দিন ব্যবসায় পরিচালনায় যত টাকা পরিশোধ করা হয় তাই মুনাফা জাতীয় প্রদান, অর্থাৎ চলতি বিগত বা পরবর্তী বছরের বকেয়া বা অগ্রিম পরিশোধেও এতে যোগ হতে পারে। কিন্তু মুনাফা জাতীয় খরচ হলো মুনাফা জাতীয় প্রদানের শুধু চলতি বছরের অংশটুকু। চলতি বছরের অংশটুকু। এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি আমি। ধরা যাক বর্তমানে 2026 সালে ভাড়া প্রদান করা হয়েছে 24,000 টাকা, যার মধ্যে 4,000 টাকা 2025 সালের ছিল। তাহলে মুনাফা জাতীয় প্রদান হচ্ছে কত? 20,000 টাকা চলতি বছরের টুকু। বাকি 4,000 টাকা তো আমার বিগত বছরের, ওইটা আমার এই বছরের কোনো খরচ বা ব্যয় কিন্তু না, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 4 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাই দেখি। প্রশ্ন নাম্বার 4-এ বলেছে আর্থিক বিবরণী প্রস্তুতে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব ব্যাখ্যা করো। আর্থিক বিবরণী প্রস্তুতে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব ব্যাখ্যা করো। দেখো, আর্থিক বিবরণী তৈরি করার ক্ষেত্রে আমাকে আর্থিক বিবরণীগুলোর মধ্যে মেজরলি আমরা দুইটা বিবরণী প্রস্তুত করি। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। আমি আর্থিক বিবরণীগুলোর মধ্যে দুইটা মেজর বিবরণী আমাকে করতে হয়। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী বা যেটাকে আমরা আয় ব্যয় বিবরণীও বলি, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি আর কি। দেখো, বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে মুনাফা জাতীয় লেনদেনগুলো, মুনাফা জাতীয় আয় অথবা ব্যয়। দুঃখিত, আমার কোনগুলো অন্তর্ভুক্ত হবে ভাইয়া? মুনাফা জাতীয় আয় অথবা মুনাফা জাতীয় ব্যয়গুলো। কোথায়? বিশদ আয় বিবরণীতে। কোথায় ভাইয়া? বিশদ আয় বিবরণীতে। আর আমার আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে মূলধন জাতীয় লেনদেনগুলো, মূলধন জাতীয় লেনদেনগুলো, তাই না? তো এদের মধ্যে প্রভাবটা এটাই যে আমার বিশদ আয় বিবরণীতে আমার আসলে মুনাফা জাতীয় লেনদেনগুলো আসবে, আর্থিক অবস্থার বিবরণীতে আমার মূলধন জাতীয় লেনদেনগুলো আসবে। এরপর আমরা এটা একবার একটু রিডিং পড়ি। দেখো কি বলা আছে। আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় লেনদেনগুলোকে সঠিকভাবে ভাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা শুধু মুনাফা জাতীয় আয় বা ব্যয়গুলোকে বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করে ব্যবসায়ের প্রকৃত লাভ বা লস নির্ণয় করা সম্ভব নয়। অন্যদিকে মূলধন জাতীয় প্রাপ্তি বা ব্যয়গুলোকে আর্থিক বিবরণীর সম্পদ বা ব্যয় হিসাবে দেখানো হয়, ফলে ব্যবসায়ের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের সঠিক পরিমাণ জানা যায়। যদি কোনো কারণে মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন হিসাবে, আবার মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসেবে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করা হলে কখনোই ব্যবসায়ের প্রকৃত লাভ বা ক্ষতি এবং সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যাবে না, তাই না? বেসিক জিনিসটা বুঝো ভাইয়া। উত্তর তুমি তোমার মতো করবে। আমি বারবার প্রত্যেকটা ক্লাসে বলতেছি, আমরা যেইভাবে লিখেছি তুমি পরীক্ষায় এটাই লিখবা না, মানে তুমি মুখস্থ করবা না। তুমি বারবার কনসেপ্টটা বোঝো, বই থেকে একবার রিডিং পড়ো, তারপরে নিজের মতো করে উত্তর সাজাও। মুখস্থ করে পরীক্ষার হলে গেলে তুমি ভুলে যাবা,
উত্তর করতে পারবে না, কথাগুলো কিছুটা তখন অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এজন্য নিজে বুঝে যদি অ্যান্সার করতে পারো তাহলে এটা তোমার জন্য সবচাইতে ভালো হবে। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 5। কি বলা আছে? উদাহরণ সহ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করো। উদাহরণ সহ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ধারণাগুলো ব্যাখ্যা করো। দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা হচ্ছে কি, মানে এমন এক প্রকারের ব্যয়। দেখো, ও একটা মুনাফা জাতীয় ব্যয়, বাট ওর বৈশিষ্ট্যগুলো মূলধন জাতীয় লেনদেনের মতো। তো ও যেহেতু মানে ওর ক্যারেক্টারটা যেহেতু মূলধন ও মুনাফা জাতীয় এই দুইটার মাঝামাঝি অবস্থায়, এজন্য এটাকে আমরা বলি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 4টা। কি কি? ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ও নিরীক্ষা ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন। ইদানিংকালে একটা প্রশ্ন মানে একটা তোমাদের এই জায়গায় আসতে দেখা যায়, সেটা হচ্ছে প্রাথমিক খরচ। এগুলো সব হচ্ছে আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তাই না? দেখো কি বলা আছে, এমন কিছু ব্যয় আছে যা প্রকৃতিগতভাবে মুনাফা জাতীয় হলেও এর সুবিধা একাধিক হিসাব বছরে পাওয়া যায়, এদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। তাই সম্পূর্ণ ব্যয়কে এক বছরে না দেখিয়ে কয়েক বছরে ভাগ করে দেখানো হয়। সাধারণত নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় ইত্যাদি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। যেমন আমরা এখানে বলতে পারি, দেখো, যদি কোনো প্রতিষ্ঠান এককালীন 50,000 টাকা বিজ্ঞাপন বাবদ ব্যয় করে এবং সুফল 5 বছর ধরে পায়, তাহলে প্রতি বছর 10,000 টাকা করে মুনাফা জাতীয় খরচ, বাকি 40,000 টাকা ওই হিসাব বছরের আর্থিক বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন নামে অলীক সম্পদ বা ভুয়া সম্পত্তি হিসেবে দেখানো হবে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখো, আমাদের 5টা প্রশ্ন ছিল। আমি চেষ্টা করেছি আমার মতো করে তোমাদেরকে যেভাবেই হোক এই প্রশ্নগুলো তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার। ইনশাল্লাহ আমি আশা করছি তোমরা সবাই এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।